চুপ, একদম চুপ। চুলের মুঠি শক্ত করে ধরে নিজের কাছে টেনে, তুই আমার, বুঝেছিস? তোকে আমার সাথেই থাকতে হবে, তুই তাতে রাজি থাক বা না থাক। আর ভুলেও সম্পর্ক ভাঙার চেষ্টা করবি না, তাহলে তার পরিণাম কি হতে পারে। আমাদের জীবন কথা। আরসাল বলল, তাহলে কাল রিসাকে আমার কাছাকাছি দেখে তুমি রাগে ফুঁসছিলে কেন? তোমার খারাপ লাগছিল কেন? আর রিসার চুলে চুইংগামে বা লাগিয়েছিলে কেন? সায়রা অন্যদিকে তাকিয়ে বলল, এমন কিছু না, ওকে, আমি কোনো রাগে ফুঁসছিলাম না, আমার কোনো খারাপও লাগছিল না। আরসাল বলল, আর চুইংগাম? সায়রা একটু ভেবে বলল, ও আমাকে বেহেনজি বলেছে, তাই করেছি। আরসাল বলল, যা পারো না তা করতে যাও কেন? সায়রা বলল, কি? আরসাল বলল, বাঁকা হেসে, মিথ্যে বলতে পারো না, কিন্তু শুধু চেষ্টা করে যাও। সায়রা বলল, হাত ছাড়াতে ছাড়াতে, আমার দেরি হচ্ছে। আরসাল বলল, ওকে, যাও, ফ্রেশ হয়ে নিচে আসো। আরসাল চলে গেল। সায়রা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেল। সায়রাকে দেখেই মুমতাহা খান বললেন, তুই নিচে আসতে গেলি কেন? এই কাটা পা নিয়ে এত হাঁটাচলা করা ঠিক না। সায়রা বলল, বলো মা, আমি ঠিক আছি, বেশি কাটেনি, অল্প একটি। তাছাড়া আজ ইউনিভার্সিটিতে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে, মিস করা যাবে না। মুমতাহা খান বললেন, কিন্তু। সায়রা বলল, ডোন্ট ওয়ারি বড় মা, আমি ঠিক আছি। মুমতাহা খান বললেন, সত্যি তো? সায়রা বলল, হ্যাঁ বড় মা। সায়রা চেয়ারে বসতেই হঠাৎ আরসাল এসে ওর পাশের চেয়ারে বসল। টেবিলের নিচে দিয়ে সে সায়রার হাতটা চেপে ধরল। সায়রা জুস খাচ্ছিল। হঠাৎ আরসালের এমন আচরণে ওর মুখ থেকে জুস বেরিয়ে গেল। সে কাশতে শুরু করল। মুমতাহা খান বললেন, কি হয়েছে, তুই ঠিক আছিস? সায়রা বলল, জি বড় মা, ঠিক আছি। সায়রা আরসালের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে ইশারায় হাত ছাড়তে বলল। আরসাল সেদিকে খেয়াল না করে হাতটা আরও শক্ত করে ধরল। দুজন নাস্তা করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে আরসাল গাড়ি চালাচ্ছে আর সায়রা তার পাশের সিটে বসে আছে। আরসাল বলল, তুমি শিওর তুমি এই কাটা পা নিয়ে ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারবে? সায়রা বলল, বাইরে তাকিয়ে, পারবো। আরসাল বলল, ভ্রু কুঁচকে সায়রার দিকে তাকিয়ে, কেন? সায়রা বলল, কাল রাতে আমার জন্য এত কিছু করার জন্য। আরসাল বলল মুচকি হেসে, তোমার জন্য করিনি, নিজের জন্য করেছি। সায়রা আর কোনো কথা বলল না। গাড়ি ইউনিভার্সিটির সামনে থামল। সায়রা গাড়ি থেকে নামতে যাবে এমন সময় হঠাৎ আরসাল ওর হাত ধরে কাছে টেনে কপালে একটা গভীর চুমু দিয়ে বলল, বাই। সায়রা কোনো উত্তর না দিয়ে চলে গেল। আরসাল মুচকি হেসে গাড়ি স্টার্ট দিয়ে অফিসের দিকে চলে গেল। ইউনিভার্সিটিতে ক্যান্টিনে সবাই বসে আছে। সায়রাও তাদের সাথে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ রিসা ক্যান্টিনে ঢুকতেই দিয়া ওকে দেখে হেসে হেসে বলল, ওই দেখ, ইউনিভার্সিটির ড্রামা কুইন আজ নতুন রূপে এসেছে। সবাই পেছনে তাকিয়ে দেখল রিসার চুল জায়গায় জায়গায় কাটা। সবাই হাসতে লাগলো। রিসা ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। মুন হাসতে হাসতে বলল, এগুলো সব সাইরুর কাজ। রোশনি বলল অবাক হয়ে, কিভাবে? মাওয়া বলল, কাল গাড়িতে ওই তো রিসা পেতনির ঠোনে চুইংগাম লাগিয়েছে। সানজিদা বলল মজা করে, শিওর আরসাল ভাইয়ের সাথে ফ্লার্টিং করার চেষ্টা করেছে, তাই সাইরু এই কাজ করেছে। সাইরু জেলাস ফিল করেছে। সায়রা বলল, মোটেও না, আমি কেন জেলাস ফিল করব? মাওয়া বলল, হ্যাঁ তা তো আমরা কাল দেখেছি, তুই জেলাস ছিলি কিনা। রিসা ওর পার্সটা রেখে গিয়েছিল, সেটা নিতে ক্যান্টিনে ফিরেছিল। সে ওদের কথাগুলো শুনে ফেলল।
রাগে ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো, ইউ বেহেনজি, তোমার এত বড় সাহস, তুমি আমার চুলে চুইংগাম লাগিয়েছো? তোমাকে এর ফল পেতেই হবে। তোমার এমন বাজে অবস্থা করব যে তুমি লজ্জায় কারো সামনে আসতে পারবে না। আরসালকে তো আমার চাই চাই, ওর দিকে আমার নজর পড়েছে, আর আমার যা চাই আমি তা আমার করেই নেই। ইউনিভার্সিটিতে ক্যান্টিনে সবাই বসে আছে, সাইরাও তাদের সাথে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ রিসা ক্যান্টিনে ঢুকতেই দিয়া ওকে দেখে হাসতে হাসতে বলল, ওই দেখ, ইউনিভার্সিটির ড্রামা কুইন আজ নতুন রূপে এসেছে। সবাই পেছনে তাকিয়ে দেখল রিসার চুল জায়গায় জায়গায় কাটা। সবাই হাসতে লাগলো। রিসা ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। মুন হাসতে হাসতে বলল, এগুলো সব সাইরুর কাজ। রশনি অবাক হয়ে, কিভাবে? মামা বলল, কাল গাড়িতে ওই তো রিসা পেতনির চুলে চুইংগাম লাগিয়েছে। সানজিদা মজা করে, শিওর আরসাল ভাইয়ার সাথে ফ্লার্টিং করার চেষ্টা করেছে, তাই সাইরু এই কাজ করেছে। সাইরু জেলাস ফিল করেছে। সাইরা, মোটেও না, আমি কেন জেলাস ফিল করব? মামা, হ্যাঁ তা তো আমরা কাল দেখেইছি, তুই জেলাস ছিলি কি না। রিসা ওর পার্সটা রেখে গিয়েছিল, সেটা নিতে ক্যান্টিনে ফিরেছিল। সে ওদের কথাগুলো শুনে ফেলল। রাগে ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো, ইউ বেহেনজি, তোমার এত বড় সাহস, তুমি আমার চুলে চুইংগাম লাগিয়েছ? তোমাকে এর ফল পেতেই হবে। তোমার এমন বাজে অবস্থা করব যে তুমি লজ্জায় কারো সামনে আসতে পারবে না। আরসালকে তো আমার চাই চাই, ওর দিকে আমার নজর পড়েছে, আর আমার যা চাই আমি তা আমার করেই নিই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ক্লাস শেষে সাইরারা সবাই ইউনিভার্সিটির সামনে দাঁড়ালো। সাইরা ফুচকাওয়ালাকে দেখতে পেয়েই সেদিকে তাড়াতাড়ি করে এগিয়ে গেল। ওর পেছন পেছন মাওয়া, সানজিদা, রশনি, দিয়া আর রিয়াও গেল। সাইরা মিষ্টি হেসে, মামা ঝাল ছাড়া টক বেশি দিয়ে 1 প্লেট ফুচকা দেন তো। মাওয়া, সাইরু তুই বড় হবি না? সাইরা, আমি তো বড়ই, তাই না? সানজিদা, তা তো দেখতেই পাচ্ছি, বাচ্চার মতো ফুচকা খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে, উনি আবার বড় হয়েছেন। সাইরা ভ্রু কুচকে, প্লিজ ইয়ার এমন করিস না তো। বাই দ্য ওয়ে, আমার ফুচকা খাওয়া নিয়ে তোদের এত প্রবলেম কেন? রশনি, প্রবলেম নেই, কিন্তু কেউ যে ফুচকার জন্য এত পাগল হতে পারে তা তোকে না দেখলে জানতামই না। সাইরা একটা বড় নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে মুচকি হেসে, কারণ ফুচকা হলো আমার ভালোবাসা। সাইরা তৃপ্তি করে ফুচকা খাচ্ছে। হঠাৎ বাতাসে ওর ওড়নাটা সরে গেল, কিন্তু সেদিকে ওর খেয়াল নেই। সে মামাদের সাথে কথা বলছে আর ফুচকা খাচ্ছে। পাশেই চায়ের দোকানে কিছু বখাটে ছেলে বসেছিল, যারা এতক্ষণ ধরে সাইরাদের দিকে বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল। সাইরার ওড়না সরে যাওয়ায় তারা আরও বাজেভাবে তাকাতে লাগলো আর বাজে বাজে মন্তব্য করতে শুরু করলো, কিন্তু সাইরার সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ আরসাল গাড়ি নিয়ে ইউনিভার্সিটির গেটে এসে নামলো সাইরাকে নিতে। গাড়িটা সাইডে পার্ক করে মুচকি হেসে সে সাইরার দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলো বখাটে ছেলেগুলো বলছে, মামু মালটাকে দেখ। দ্বিতীয় বখাটে, কোনটা? প্রথম বখাটে, ওই যে ওই হলুদ কাপড় পরাটা। দ্বিতীয় বখাটে, হ্যাঁ মামু, ফিগারটা জোস, ইচ্ছা করতেছে উঠাইয়া নেওয়া যায়। প্রথম বখাটে, বেশি না, 1 রাতের লাইগা হইলেও হইব। এই কথাগুলো শুনতেই আরসালের শরীর রাগে কাঁপতে লাগলো। মাথার রগ ফুলে উঠল, চোখে মুখে স্পষ্ট রাগ ফুটে উঠল। সে পাশ থেকে একটা মোটা রড তুলে নিয়ে বখাটেগুলোকে মারতে শুরু করলো। আরসাল চিৎকার করে, সাহস কি করে হয় ওর দিকে তাকানোর? তোদের তো আজ আমি খুনই করে ফেলবো, চোখ উপড়ে ফেলবো। যে চোখ দিয়ে ওকে বাজে নজরে দেখেছিস সেই চোখ আমি তুলে ফেলবো, তোদের জিভা টেনে ছিঁড়ে ফেলবো। সে আবার মারতে লাগলো, চোখে মুখে রড দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেললো। হঠাৎ হইচই শুনে সাইরা পেছনে ঘুরে দেখল আরসাল কয়েকজনকে মারছে। ছেলেগুলোর অবস্থা খুব খারাপ, শরীর থেকে রক্ত ঝরছে, মাথা ফেটে গেছে, আর একটু পরেই হয়তো ওরা মারা যাবে। সাইরা তাড়াতাড়ি করে আরসালের কাছে গিয়ে ওকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু আরসাল ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।
সায়রা আবার আরসালের কাছে এসে বলতে লাগলো, আরসাল, আপনি কি করছেন? কেন মারছেন? ছেড়ে দিন ওদের, ওরা তো মারা যাবে। আরসাল সায়রার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। সায়রা ভয় পেয়ে গেল। আরসাল আবার মারতে শুরু করলো। আরসাল রেগে চিৎকার করে, ওদের আমি খুন করে ফেলবো। সায়রা দেখলো ছেলেগুলোর অবস্থা খুব খারাপ। আরসাল বাজেভাবে ওদের মারছে, শরীর থেকে রক্ত ঝরছে, মাথা ফেটে গেছে, আর একটু পরেই হয়তো ওরা মারা যাবে। সায়রা, আরসাল, ওদের ছেড়ে দিন। আরসাল সায়রার কথায় কান দিচ্ছে না, আগের মতোই মেরেই চলেছে। সায়রা চিৎকার করে, আরসাল, আপনাকে আমার কসম, ছাড়ুন। আরসালের হাত থেমে গেল। সে রডটা ছুঁড়ে ফেলে সায়রার দিকে রাগে ফুঁসতে ফুঁসতে তাকালো। সায়রা ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলো। আরসালের রাগের ব্যাপারে ওর বেশ ভালোই ধারণা আছে। আরসালের কাজে কেউ বাধা দিলে তার কি অবস্থা হয় তা সায়রা ভালো করেই জানে। আর আজ সায়রা ওকে আটকানোর জন্য ওর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছে। আজ ওর সাথে কি হবে তা ভেবেই সায়রা ভয়ে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ একটা গাড়ি আসছে, কিন্তু সেদিকে ওর খেয়াল নেই। আরসালকে এগোতে দেখে সে পিছিয়ে যাচ্ছে। আরসাল দেখলো সায়রা গাড়ির সাথে ধাক্কা খাবে। সে তাড়াতাড়ি করে সায়রাকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। এই বেখেয়ালি ভাবটা আরসালের রাগ আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। সায়রা আরসালের দিকে তাকিয়ে দেখলো ও রাগে ওর দিকে তাকিয়ে আছে। আরসাল সায়রার হাতের কবজি শক্ত করে ধরে টেনে নিয়ে গাড়িতে বসালো। তারপর স্পিডে গাড়ি চালাতে লাগলো। আরসালের রাগ যেন কমছেই না। গাড়িটা বাড়ির পার্কিংয়ে গিয়ে থামলো। বাড়িতে আরসাল বাড়ির গেটের সামনে স্পিডে গাড়িটা থামালো। তারপর দরজা খুলে সায়রাকে টেনে টেনে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানার উপর ছুঁড়ে মারল। দরজাটা লক করে দিয়ে সে রাগে সায়রার দিকে এগোতে লাগলো। সায়রা ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছিল। আরসাল ওর হাত ধরে টেনে ওর দিকে ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আমার থেকে কেন পালাচ্ছ? তুমি কেন তখন বাধা দিলে? হ্যাঁ, কেন? তুমি জানো আমার সবচেয়ে দুর্বল জায়গা তুমি, আর তাই তুমি নিজেকে নিয়ে কসম দিয়েছ। ওই ছেলেগুলো মেরেছি তাই তোমার কষ্ট হচ্ছিল। ওরা যখন তোমাকে বাজে নজরে দেখছিল তখন ঠিক ভালো লাগছিল, তাই না? তোমাকে বাজে কমেন্ট করছিল, তা ভালো লাগছিল, এনজয় করছিলে। সায়রা এতক্ষণ ধরে চুপচাপ আরসালের কথাগুলো শুনছিল, কিন্তু শেষের কথাগুলোর খুব খারাপ লাগলো। সায়রা চিৎকার করে, অনেক হয়েছে, অনেক বলেছেন, আর না। আপনার মনে হয় আমি ওই টাইপের মেয়ে? আসলে সত্যিটা হলো আপনার মধ্যেই প্রবলেম। আপনি একটা সাইকো, তাই এমন করেন। আপনাকে যতবার সবকিছু ভুলে ঠিক করতে যাই ততবার আপনি কিছু না কিছু করে সব শেষ করে দেন। যখনই ভাবি হয়তো আপনি ঠিক হচ্ছেন ততবারই আপনি সবকিছু নষ্ট করে দেন। আমি বিরক্ত হয়ে গেছি, অনেক হয়েছে, আর না। আমি আপনার সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আরসাল হাত উঠিয়ে সায়রাকে থাপ্পড় মারার জন্য, চুপ, একদম চুপ। চুলের মুঠি শক্ত করে ধরে নিজের কাছে টেনে, তুই আমার, বুঝেছিস? তোকে আমার সাথেই থাকতে হবে, তুই তাতে রাজি থাক বা না থাক। আর ভুলেও সম্পর্ক ভাঙার চেষ্টা করবি না, তাহলে তার পরিণাম কি হতে পারে তোর কোনো ধারণা নেই। তুই আমার, শুধু আমার, সারা জীবন আমারই থাকতে হবে। এর জন্য যদি তোকে বন্দি করেও রাখতে হয় আমি তাই করব। চিৎকার করে আরসাল সায়রাকে ধাক্কা দিল। সায়রা আলমারির সাথে বাড়ি খেয়ে বেশ ভালোই ব্যথা পেল। আরসাল কাচের ফুলদানিটা ছুঁড়ে মারল। ফুলদানিটা চুরমার হয়ে গেল। যে হাতটা সে তুলেছিল সেই হাত দিয়ে দেয়ালে সজোরে ঘুষি মারল। তারপর দরজা খুলে রেগে হনহন করে বাইরে চলে গেল। সায়রা স্তব্ধ হয়ে আগের মতোই বসে রইল। সায়রা কান্না করতে করতে, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবসময় উনি নিজের মন মতো করেন, নিজের ইচ্ছা অনুযায়ী সবকিছু করেন। আজ উনি কিভাবে আমার সাথে এমন ব্যবহার করলেন? উনি আমার উপর হাত তুলতে যাচ্ছিলেন। উনি কি ভেবেছেন উনি যেমন ব্যবহার করবেন আমি সব মেনে নেব? না, কখনোই না। আমি উনাকে ভালোবাসি, তার মানে এই না যে তার এই ব্যবহারও আমি মেনে নেব। আমি আজই এখান থেকে চলে যাব। সায়রা চোখ মুছে নিচে গেল, গিয়ে দেখল মুমতাহা খান রান্নাঘরে আছেন। তাই এতক্ষণ যা হয়েছে তা হয়তো তিনি টের পাননি। সায়রা নিজেকে সামলে চোখ মুখ মুছে মুমতাহা খানের কাছে গেল। বড় মা, বলমা, বড় মা, কাল দাদাজি, দাদিমা আর অমি ভাইয়া সিঙ্গাপুর থেকে দেশে ফিরছে। আমাকে আজ বাড়িতে যেতে হবে। তুই কি ভেবেছিস তুই আমার কাছে লুকোবি আর আমি তা বুঝতে পারবো না? তোর চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? আরসালের সাথে ঝগড়া হয়েছে তাই চলে যাচ্ছিস? না বড় মা, এমন কিছু না। আসলে দাদাজি বাসায় ফিরে আমাকে না দেখতে পেলে আবার রাগ করবেন।
সায়রা, আমি জানি তুই যথেষ্ট বুদ্ধিমতী, যা করবি ভেবেই করবি, তাই আমি তোকে আটকাবো না। থ্যাংক ইউ বড় মা, আমাকে বোঝার জন্য। সায়রা মুমতাহা খানের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে গেল। আরসাল বাসায় ফিরে এসে সায়রাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। সায়রাকে না পেয়ে ওর অবস্থা পাগলের মতো হয়ে গেল। সে নিজের রুমের জিনিসপত্র ভাঙতে শুরু করলো। ভাঙার শব্দ পেয়ে মুমতাহা খান আরসালের রুমে এলেন। এসে দেখলেন সব কিছু ভাঙা। তিনি আরসালকে থামানোর চেষ্টা করে ওকে শান্ত করে বিছানায় বসিয়ে বলতে লাগলেন, আরসাল, তুই কেন সবসময় এমন করিস? রাগের বশে উত্তেজিত হয়ে সায়রাকে আঘাত করিস। ওকে বোঝার চেষ্টা কর। জানি না তোদের মধ্যে কি হয়েছে, কিন্তু আমি মা হয়ে তোদের দুজনকেই খুব ভালোভাবেই বুঝতে পারি। সায়রা সহজে কোনো সিদ্ধান্ত নেয় না, কিন্তু আজ ওকে দেখে মনে হলো ও অনেক কষ্ট পেয়েছে। আরসাল, নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা কর। এমন যেন না হয় যে তুই নিজের রাগের বশে সায়রাকে হারিয়ে ফেলিস। আম্মু, আমি নিজের রাগ অনেক কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু হঠাৎ সায়রা এমন কিছু বলে যে আমি নিজের রাগের উপর আর কন্ট্রোল রাখতে পারি না। আম্মু, আমি প্রমিস করছি আমি নিজের রাগের উপর কন্ট্রোল করার চেষ্টা করব, আর কখনো সায়রাকে নিজের থেকে দূরে যেতে দেব না। তারপর আরসাল সায়রাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। সায়রাদের বাড়িতে পিয়াস আর পাখি ছাড়া আর কেউ নেই। সবাই একটা বিয়ের অনুষ্ঠানে গেছে। পরীক্ষার কারণে ওরা যায়নি। আর সায়রা বাড়িতে ফেরার পর থেকে নিজের ঘর অন্ধকার করে দরজা বন্ধ করে বসে আছে। পিয়াস আর পাখি ড্রয়িং রুমে পড়ছে। আরসাল সায়রাদের বাসায় ঢুকে দেখল পিয়াস আর পাখি বসে আছে। ওরা আরসালকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে গেল। তোমাদের আপি কোথায়? আপি তো রুমে, আসার পর থেকেই দরজা বন্ধ করে বসে আছে। আরসাল দেরি না করে তাড়াতাড়ি উপরে সায়রার রুমের দিকে গেল। দরজা খুলে দেখল পুরো রুম অন্ধকার। সায়রা বিছানায় পা গুটিয়ে মাথা গুজে বসে আছে। আরসাল আস্তে আস্তে রুমে ঢুকে লাইটটা অন করলো। সায়রা তখনও মাথা গুজে বসে আছে। আরসাল আস্তে আস্তে ওর কাছে গেল। ওকে ধরতেই সায়রা মাথা উঁচু করলো। আরসাল দেখল সায়রার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। ওকে এমন অবস্থায় দেখে আরসালের বুকটা মোচড় দিয়ে উঠল। সে সায়রাকে ধরতে গেলে সায়রা ওর হাতটা ঝাড়ি মেরে ফেলে দিয়ে দূরে সরে বসলো। আরসাল আবার কাছে এগোলে সায়রা আরও দূরে সরে গেল। এবার আরসাল ওর কাছে গিয়ে ওকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। সায়রা ছোটাছুটির চেষ্টা করলো, কিন্তু আরসাল ওকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে বলতে লাগলো, সরি জান, তোমাকে আঘাত করে ফেলেছি। আমি তোমাকে আঘাত করতে চাই না, কিন্তু রাগের বশে কোনো না কোনোভাবে তোমাকে আঘাত করে ফেলি। তোমাকে আমি খুব ভালোবাসি, কতটা তা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমার দিকে কেউ খারাপ নজরে তাকালে আমার সহ্য হয় না। ওই ছেলেগুলো তোমাকে বাজে কথা বলছিল, আমি তা কি করে সহ্য করব বলো? তুমি আমার কাছে কি তা হয়তো তুমি জানো না। আমার পাগলামি, আমার ভালোবাসা, আমার দিওয়ানাগিরি সব কিছু তুমি। তোমাকে তো শুধু আমারই দেখার অধিকার, তাই না? তুমি কেন আমাকে বারবার বলো যে আমার থেকে দূরে সরে যাবে? বলো, তাই তো আমি রাগের বশে তোমাকে আঘাত করে ফেলি। সায়রা এতক্ষণ ধরে চুপ করে আরসালের কথা শুনছিল। হঠাৎ সে আরসালের দিকে মাথা উঁচু করে বলতে লাগলো, আমার আপনার এই রাগী রূপটাকেই ভয় লাগে। আমি আপনার পাগলামি ভরা ভালোবাসাকেই ভয় পাই। যতবার সব কিছু ভুলে আপনার কাছে আসার চেষ্টা করি, ততবারই আপনার এই রাগের কারণেই দূরে সরে যাই। আপনি এই রূপে এত হিংস্র হয়ে যান যে আপনি কি করছেন তার কোনো খেয়ালই থাকে না। আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এভাবে ভয় নিয়ে আমি কি করে আপনার সাথে সারা জীবন থাকব? অনবরত চোখ দিয়ে পানি ঝরছে। আরসাল সায়রাকে কাছে টেনে ওর কোমর জড়িয়ে ধরল। সায়রার চোখের পানি নিজের ঠোঁট দিয়ে শুষে নিয়ে ওর কপালের সাথে নিজের কপাল ঠেকালো। দুজনেই চোখ বন্ধ করে আছে। আরসাল আবেগী কণ্ঠে বলতে লাগলো, সরি জান, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। সত্যি প্রমিস করছি আমি নিজেকে বদলাবো। তুমি সারা জীবনের জন্য আমার জীবনে এসে পড়ো, তাহলে দেখবে আমি পুরোপুরি বদলে যাব। তোমাকে পাওয়ার নেশায় আমি এমন ভুল করি। তুমি যখন আমার কাছে থাকবে তখন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। প্লিজ জান, আমার থেকে দূরে যেও না। তারপর সায়রা আবেগে হয়ে আরসালকে জড়িয়ে ধরল। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিজের রাগটা সে আরসালের প্রবল ভালোবাসার সামনে আর ধরে রাখতে পারল না।
নিজের ভালোবাসার মানুষের এমন কথা শুনে দুনিয়ার কোনো মেয়ে হয়তো তাকে ইগনোর করতে পারতো না। আর সায়রাও তার ব্যতিক্রম নয়। সেও তো আরসালকে ভালোবাসে, কিন্তু তা আরসালের সামনে প্রকাশ না করলেও আরসাল তা ঠিকই বুঝতে পারে। তারপর আরসাল সায়রাকে বুকে জড়িয়ে ধরে নেশাভরা কণ্ঠে বলতে লাগলো, জান, তুমি জানো তোমাকে বাড়িতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? পাগলের মতো পুরো বাড়িতে তোমাকে খুঁজেছি। কতটা ভয় পেয়েছিলাম তোমার কোনো ধারণা আছে? তুমি কেন চলে এলে? এখন তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বলো? প্লিজ জান, আমার সাথে রাগ করে আমার থেকে দূরে থেকো না। আর জান, আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো না প্লিজ, তাহলে আমি বাঁচবো না। সায়রা আরসালের শেষ কথা শুনে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আরসাল বুঝতে পারল সায়রা কেন ওকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে। ওর চেহারা একটা মুচকি হাসি ফুটে উঠল। সায়রা আরসালের বুকে মাথা রেখে এক অন্যরকম শান্তি পাচ্ছে। এভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরে রইল। তারপর আরসাল সায়রার দিকে তাকিয়ে দেখল ও ঘুমিয়ে গেছে। আরসাল মনে মনে হাসল, কেউ কিভাবে এতটা ঘুম পাগলি হতে পারে। সে সায়রাকে বালিশে শুইয়ে দিল। হঠাৎ ওর হাতের দিকে নজর যেতেই দেখল হাতটা লাল হয়ে আছে। সে রুমে ফার্স্ট এড বক্স খুঁজে সায়রার হাতে ওষুধ লাগিয়ে দিল। আরসাল সায়রার ফরমনের চুল সরিয়ে ওর কপালে আর ঠোঁটে গভীর চুমু দিয়ে বলতে লাগলো, অনেক ভালোবাসি জান, যা তোমার ধারণারও বাইরে। তোমাকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমার পাশে চাই। তোমাকে ভালোবাসতে চাই। আমার কাছে তুমি কি তা তুমি জানো না। এইভাবে তোমার থেকে দূরে থাকাটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। আমি তোমাকে চাই, নিজের করতে চাই, নিজের মতো করে ভালোবাসতে চাই। প্লিজ জান, তাড়াতাড়ি নিজের মনের কথাটা বলে দাও। আমি শুধু তারই অপেক্ষায় আছি। আই লাভ ইউ জান। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।